আজকে জুমে একটু প্রবলেম করতেছে। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরের কিছু কনসেপ্ট দেখেছিলাম। তো এরপর যেটা আছে সেটা হলো তোমাদের বেসিক আইডিয়া। এরপরে বেসিক আইডিয়ার ক্লাসেরই কন্টিনিউশন চলতেছে। তো আহ, এরপরে যেটা হলো আইডিয়াল পিএন জাংশন বা স্টেপ জাংশন যাকে বলে, স্টেপ জাংশন কাকে বলে বা স্টেপ জাংশনের কনসেপ্টটা কি রকম। তো এটা থেকে আজকের আলোচনা শুরু হবে মেইনলি। এক মিনিট। তো আমরা দেখি একটু পিএন জাংশন স্টেপ জাংশন কাকে বলতেছি। যদি একটা পি এবং একটা এন ম্যাটেরিয়ালকে যদি কানেক্টেড করা হয়, আমরা তাহলে দেখতে পারি যে কিছু ইলেকট্রন এখান থেকে এদিকে পাস করবে এবং কিছু ইলেকট্রন এদিক থেকে এদিকে পাস করবে, নর্মাল অ্যাজ ইউজুয়াল যে কনসেপ্ট। স্টেপ জাংশন কেন? না, এটা জাংশনটা স্টেপ আকারে আসতেছে, স্টেপ ওয়াইজ আসতেছে। এবং ডিফ্লেকশন অ্যাপ্রক্সিমেশন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই অংশটাকে বলা হয় থেকে স্পেস চার্জ রিজন। এই যে এই অঞ্চলটা বলা হয় থেকে স্পেস চার্জ রিজন, কারণ একটা পর্যায়ে এসে এখান থেকে ইলেকট্রন এবং এখান থেকে হোল যাওয়ার পর এটা স্টেবল হয়ে যায়। যে স্টেবল হয়ে যাচ্ছে তখন তাকে বলতেছি আমরা স্পেস চার্জ রিজন। এবং এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে। কেন ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে? এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার কারণে এর মধ্যে একটা বিল্ট ইন ভোল্টেজ পাওয়া যাবে, যেটাকে আমরা বলতেছি ইভিবিআই। এবং এইদিকে হলো এনডি, যেটা হলো গিয়ে কনসেন্ট্রেশন অফ ডোনার অ্যাটম, আর এনএ যেটা হলো কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন অ্যাটম। এবং এটাকে বলা হয় থাকে ডিফ্লেকশন অ্যাপ্রক্সিমেশন। এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করা হয় এবং এই অ্যাপ্রক্সিমেশনের উপর বেস করে এই মেটালার্জিক্যাল জাংশন এবং তৈরি করা হয়। এবং এটা হলো ইলেকট্রিক ফিল্ড উইদিন দিস জাংশনে এই ইলেকট্রিক ফিল্ড। এবং এটা হলো গিয়ে কি, এটা হলো গিয়ে তোমার ফ্লাক্স ডেনসিটি বা ফ্লাক্সের চেঞ্জ। এখানে হায়ার ফ্লাক্স, এখানে লোয়ার ফ্লাক্স, সো এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, যার ফলে এখানে একটা বাইডিরেকশনাল একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। দিস ইজ উইদাউট বায়াস। এখানে কিন্তু কোনো প্রকার বায়াসিং করা হয়নি। উইদাউট বায়াস আমরা এই ধরনের একটা কার্ভেচার পাচ্ছি। তো এই অবস্থায় যদি আমরা দেখি তাহলে এর পরের যেটা থাকে সেটা হলো এবার বায়াসিং করলে কি হতে পারে, বা বায়াসিং করলে মানে আমাদের কি ধরনের চেঞ্জ আসতে পারে সেই জিনিসটা আমরা এখন দেখব। তো আমরা যদি নেক্সট স্লাইডটা দেখি, নেক্সট স্লাইডে বলছে জিরো বায়াস অবস্থায় জিনিসটা যেটা হয়, দিস ওয়ান ইজ দ্য কন্ডাকশন ব্যান্ড এন্ড দিস ওয়ান ইজ দ্য ফার্মি লেভেল ইন্ট্রিনসিক, দিস ওয়ান ইজ ফার্মি লেভেল পি টাইপ। কেন? কারণ এটা পি টাইপে আছে, আর এটা হলো ভ্যালেন্স ব্যান্ড। তাহলে আমরা যখন বায়াসিং করতেছি তখন এখানে পি টাইপ থেকে একটা মেটালার্জিক্যাল রিজনের মধ্যে দিয়ে একটা স্লোপ তৈরি হচ্ছে, যেটার স্লোপের ডিফারেন্সটা হচ্ছে তোমার বায়াস ভোল্টেজ মানে মেটালার্জিক্যাল ভোল্টেজ বা বিল্ট ইন ভোল্টেজ, যেটা হলো ফাই পি এবং ফাই এন এর যোগফল। ফাই হলো কি ফাই হলো কি ইলেকট্রন ডেনসিটি এন্ড পি, ইলেকট্রন ডেনসিটি এন্ড এন, এই দুটোর যোগফল থেকে আমরা পাচ্ছি এটা। আর এখান থেকে কি হয়ে থাকে, এখানে যে স্লোপ আছে এই স্লোপের কারণে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন এখান দিকে যায়। যখন এদিক থেকে আসলে ইলেকট্রিক ফিল্ড ফ্লো করে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন এদিকে নিয়ে যায়, আবার হোল এদিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড পেলে এদিক দিয়ে ফ্লো করে দেয়। এই জন্য এই রিজনটাকে বলা হয় থাকে বাল্ক রিজন, এই রিজনটাকে বলা হয় থাকে বাল্ক রিজন। আর এটা হলো গিয়ে এসসিএল বা স্পেস চার্জ লেয়ার। ওকে। তো এই ছবিটা বুঝতে হবে, এই ছবিটা বুঝতে হবে মানে মানে এই ছবিটা কিভাবে আসছে সেটাতে কোনো কনফিউশন থাকা যাবে না, কারণ এই ছবির উপর বেসিস করে আমরা হেটেরো জাংশনের ছবি আঁকবো। একটা পিএন জাংশন কিভাবে গঠন করা হচ্ছে এবং একটা পিএন জাংশনের ক্ষেত্রে কিভাবে তার ব্যান্ড ডায়াগ্রাম আঁকা হচ্ছে সেটা জানতে হবে। এই ছবিতে কোনো কনফিউশন আছে কারো? ছবিটা কিভাবে আসতেছে? থাকার কথা না, কারণ এটা একদম বেসিক লেভেলের ছবি একদম। না স্যার নাই। হ্যাঁ। তো আমরা যদি একে দেখি তাহলে এটা হচ্ছে এর ইকুয়েশনগুলো আমাদের জাস্ট ফর মানে রিভিউ পারপাস, আর অন্য কোনো কারণে না। জিরো বায়াস ইলেকট্রিক ফিল্ডের এখানে যদি ক্যালকুলেশন করার মাধ্যমে সিলিকনের জন্য আমরা জানি যে ইপসিলন আর এত, এখান থেকে ইম্যাক্স এর একটা ইকুয়েশন আসে, ইম্যাক্স এর ইকুয়েশন থেকে আমরা এর ইকুয়েশনটা বের করতে পারি। তারপর জিরো চার্জ স্পেস চার্জ লেয়ার, এটা তোমাদের দরকার নেই অত। এরপর আমরা যেটা আসবে সেটা হলো ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে কিরকম অপশন কাজ করে বা কিরকম কাজগুলো হয় সেটা দেখো।
ফরওয়ার্ড বায়াস কাকে বলতেছে? যখন পি এবং এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে কি করছি, আমরা একটা ব্যাটারি কানেক্ট করছি, মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তৈরি করছি। এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কি করবে, যেটা করবে সে ব্যারিয়ারটাকে আরো ছোট করে দিবে। ছোট করে দিয়ে কি করবে, তার ফলে ইলেকট্রন খুব দ্রুত, ব্যারিয়ার যত ছোট হবে তত ইজিলি এন টাইপ ইলেকট্রন এখান থেকে যে এন টাইপ ইলেকট্রন সেটা পাস করে দিক দিয়ে পাস করে যেতে পারবে, যার কারণে ব্যারিয়ার হাইটটা ছোট হয়ে যাবে। আবার যদি রিভার্স বায়াস করি, তা ব্যারিয়ার হাইটটা এত বড় হয়ে যাবে, এখান থেকে ইলেকট্রন এদিকে পাস করতেই পারবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স বায়াস, আর এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর এটা হচ্ছে শর্ট সার্কিট, মানে যখন কোনো বায়াসিং করা থাকবে না বা যখন কোনো এক্সটার্নাল ভোল্টেজ দেওয়া হবে না, তখন কিরকম এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হবে। ঠিক আছে, তো রিভার্স বায়াস যদি আরো বেশি বাড়াতে থাকে তাহলে কি হবে, জেনার ডায়োডের দিকে চলে যাবে, এবং তখন কি হবে, জেনার ডায়োডের ক্ষেত্রে যেরকম হয়, তোমার জাংশন যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে ডিভাইসটা। সো এটা হলো গিয়ে স্পেশাল ডায়াগ্রামের ডব্লিউ এবং ই ম্যাক্স এর ইকুয়েশন। যদি আর রিভার্স ভোল্টেজ বায়াস ভোল্টেজ থেকে অনেক অনেক বেশি হয় তাহলে ই ম্যাক্স এর ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে আসবে। জাংশন ক্যাপাসিটেন্স আছে, যেহেতু রিভার্স বায়াস হয় তার ফলে দুটার মাঝে একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়ে যায়, কারণ অনেক বড় পটেনশিয়াল ডিফারেন্স থাকে বলে। এই ক্যাপাসিটেন্সটাকে বলা হয়ে থাকে সি প্রাইম, বা এটাকে বলা হয়ে থাকে জাংশন বা ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্স। ঠিক আছে, তো ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্সটা ইজ প্রপোর্শনাল টু 1/vi/v². এটা হলো ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্সের একটা কার্ভ, যেটা হলো গিয়ে তোমার রিভার্স বায়াসে এরকম থাকে, ফরওয়ার্ড বায়াসে দেখো ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্স প্রায় থাকেই না। Depletion layer capacitance is like parallel plate capacitance. It presents under both forward and reverse bias condition. তো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে তার বেশি এফেক্ট থাকে না, বেশিরভাগ এফেক্ট থাকে রিভার্স বায়াস কন্ডিশনে। ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন খুব জরুরি দরকার নাই এই তোমাদের এই ক্লাসে। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিফিউশন কারেন্টের এই ইকুয়েশনটা জানা লাগবে, জি জে এস এর ইকুয়েশনটা, জে ইকুয়ালস টু জে এস নট ই টু দি পাওয়ার ভিএ বাই ভিটি মাইনাস 1, যেখানে জে এস নটটা হলো কি ই ডিপি এলপি এনডি ই ডিএন এলএন এনএ, আর এনআই স্কোয়ার তো আমরা জানি। রিকম্বিনেশন কারেন্টের ক্ষেত্রে এই ইকুয়েশনটা জানা লাগবে, যে রিকম্বিনেশন কারেন্টের ইকুয়েশন, জাস্ট ফাইনাল ইকুয়েশনগুলো জানলেই হবে। রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আর ফরওয়ার্ড বায়াসের ডিফিউশন কারেন্ট, আর একটা লাগে রিকম্বিনেশন কারেন্ট, এবং ফাইনালি যেটা সেটা আসে সেটা হলো টোটাল কারেন্ট, যেটা সেটা হলো ডিফিউশন কারেন্ট এবং রিকম্বিনেশন কারেন্টের যোগফল। রিকম্বিনেশন এবং ডিফিউশন কারেন্টের যোগফলের পর ডায়োড ইকুয়েশনের টোটাল কারেন্টটা আসে। ওকে, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। আইডেলিটি ফ্যাক্টর আছে, আইডেলিটি ফ্যাক্টরের চেঞ্জের সাপেক্ষে দেখো ভোল্টেজ এবং কারেন্টের চেঞ্জ আসছে। যেমন ধরো সিলিকন দেখো ইটা যখন 2 তখন এরকম, আর যখন 1 তখন সিরিজ রেজিস্ট্যান্সের এলিমিনেশন থাকে। জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখো জার্মেনিয়াম, এই যে জার্মেনিয়ামের ইটার ভ্যালুর উপর ডিপেন্ড করে, তো এক এক ভ্যালু এক এক জিনিসের উপর ডিপেন্ড করে থাকে। টোটাল রিভার্স কারেন্ট, রিভার্স বায়াস কারেন্টে এটা যেটা আসছে সেটা এখান থেকে আসছে। তো টোটাল রিভার্স বায়াস কারেন্টের আমার যেই অংশটুকু দরকার সেগুলো আমি বলে দিলাম, যে এই এই টার্মগুলো আমাদের দরকার। ঠিক আছে, সো এইটুকুই মোটামুটি ভাবে তোমাদের বেসিক আইডিয়া ফর ব্যান্ড ডায়াগ্রাম বা তোমাদের এলইডি জানার জন্য। আজকে আর আমি বেশি কিছু দেখাবো না, আজকে এইটুকু ছেড়ে দিব। নেক্সট ক্লাস থেকে আমরা যেটা শুরু করবো সেটা হলো হেটেরো জাংশন। আমরা এই বেসিক কনসেপ্টের উপর বেস করে হেটেরো জাংশনের ফান্ডামেন্টাল কনসেপ্টটা দেখবো, যে হেটেরো জাংশন কিভাবে তৈরি করা যেতে পারে, বা একটা হেটেরো জাংশনের আইডিয়া কিভাবে করা যেতে পারে সেই জিনিসটা দেখবো। ওকে, আজকে এটুকু পর্যন্তই রাখবো আমি, আজকে বেশি দূর যাবো না, কারণ হেটেরো জাংশন আজকে শুরু করতে যাচ্ছি না, আজকে ওটা বড় টপিক তো, সুতরাং শেষ হবে না। তো এটা একটা ভিডিও আছে 25 মিনিটের, তো 25 মিনিটের ভিডিও দেখে তারপর আমরা নেক্সট ক্লাসে এটা অ্যাপ্লিকেশনটা দেখব। তো ছোট্ট একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ শিওর। স্যার আমাদের স্যার এনার্জি ব্যান্ড গ্যাপের সাথে টেম্পারেচার ইফেক্ট স্যার আমাদের গত ক্লাসে দেখানো হয়েছিল স্যার। হ্যাঁ টেম্পারেচার বাড়ানো হলে স্যার আমাদের স্যার এনার্জি ব্যান্ড গ্যাপটা কমপ্লেক্স থাকে স্যার। হ্যাঁ চেঞ্জ একটা সময় নেগেটিভ আসে স্যার। এখন তিনটা ম্যাটেরিয়াল ছিল স্যার, জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আছে। হ্যাঁ হ্যাঁ এখন স্যার টেম্পারেচার স্যার কতটুকু পর্যন্ত বাড়ানো যাবে স্যার? স্যার লিমিটেশনটা কি স্যার? এটা শেষে কি হবে স্যার? মানে আমি কি ছোট টেম্পারেচার বাড়াতে পারবো স্যার? এনার্জি ব্যান্ড গ্যাপের স্যার আলটিমেট পজিশন স্যার কোথায় যাবে স্যার? ফার্স্ট অফ অল এটা হচ্ছে, এটা কোর্সে ইকুয়েশনটা সেটা মানে ফিজিক্স বেস না, এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল যে রেজাল্ট পাচ্ছে সেই রেজাল্টের উপর বেস করে বসায় আলফা বিটার কোন কোন ভ্যালুর জন্য ওই ভ্যালুটা পাওয়া যায় সেটার উপর বেসিস করে করছে, যার কারণে তুমি যখন এটার ভ্যালুটাকে ভ্যারি করাচ্ছ সেটা হয়তো ওইভাবে এক্সপেরিমেন্টালি না হওয়ার কারণে নেগেটিভ ভ্যালুটা দেখাচ্ছে। ঠিক আছে, এই ভার্নিসের ইকুয়েশনটা ওভাবে ফিজিক্স বেস না। তো হ্যাঁ
টেম্পারেচারের আলফা যেমন ধরো এমই ভোল্ট পার কেলভিন, ইলেকট্রন ভোল্ট পার কেলভিনে কতটুকু চেঞ্জ আসে। এখন তুমি ধরো আলফার ভ্যালু এমন ভাবে অনেক দূর চেঞ্জ করলে, আলফা বিটা তো কনস্ট্যান্ট, এখন টি এর ভ্যালুটা আলফা বিটার উপর ডিপেন্ডেন্ট। তো টি এর ভ্যালু এমন ভাবে বাড়ালে তো হবে যেন আলফা বিটার ভ্যালুটা রেঞ্জের মধ্যে থাকে। এখন টি এর ভ্যালু তুমি যে কোনোখানে বাড়াতে পারো, টি এর ভ্যালু 0 থেকে 500 কেলভিন 600 কেলভিন পর্যন্ত নিতে পারো। এবং এটার উপর ব্যান্ড গ্যাপ ডিপেন্ড করতেছে, ব্যান্ড গ্যাপ যে টেম্পারেচারের কতটুকু ভেরিয়েন্সের কারণে কোন ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপ কিরকম আসে। ঠিক আছে, হ্যাঁ নেগেটিভ আসতে পারে, কারণ যেহেতু অনেক বেশি ব্যান্ড গ্যাপ চলে আসে তখন নেগেটিভ তো না, যেটা আসবে তোমার একটা নেগেটিভ মানে কি ওভারল্যাপ করে যাচ্ছে। হ্যাঁ জি স্যার, ওভারল্যাপ করে যাচ্ছে, তার মানে অনেক বেশি টেম্পারেচারে সেটা হয়তো সেমিকন্ডাক্টর থেকে ইনসুলেটিং প্রপার্টিজ বা মেটাল প্রপার্টিজ, ইনসুলেটিং তো না মেটাল প্রপার্টিজ দেখাচ্ছে। একটা সময় স্যার ডিভাইসের কোনো স্যার ইয়া হতে পারে স্যার, ব্রেকডাউন বা ডিভাইসের কোনো ক্ষতি এরকম স্যার। না বেশিরভাগ এটা তো একদম বেসিক ইকুয়েশন, বেশিরভাগ ডিভাইসের ক্ষেত্রে বা বেশিরভাগ দামি ডিভাইস যেগুলো সেগুলোর ক্ষেত্রে চেষ্টা করা হয় এই যে ব্যান্ড গ্যাপটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট করে ক্যালকুলেশন করা যায় কিনা, মানে টেম্পারেচারের কোনো এফেক্ট থাকে না। স্যার একটা জায়গায় ছিল স্যার, জার্মানিয়াম স্যার 80 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে স্যার কাজ করা স্যার স্টপ করে দেয়। হ্যাঁ, ওই জন্য মানে ম্যাটেরিয়াল খোঁজা হচ্ছে যেটা কিনা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। স্পেশালি তোমার নাসা এগুলো খুঁজতেছে, কারণ স্পেসে যখন কোনো মানে প্রোডাকশন, স্পেসে যদি কোনো কিছু তৈরি করতে যাও তাহলে তোমার ম্যাটেরিয়াল গুলো স্পেসের টেম্পারেচার রেজিস্টিভিটি আছে কিনা বা টেম্পারেচারের সাথে তার ব্যান্ড গ্যাপ চেঞ্জ হয়ে যায় কিনা সেই জিনিসগুলো মাথায়, টেম্পারেচারের এফেক্টটা ওই যে সকল জায়গায় খুব প্রচুর পরিমাণে থাকে। মানে স্পেসে যদি কোনো কাজ, নরমালি যে রুম টেম্পারেচার আমরা কাজ করে তাহলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ধরো তোমার স্পেসে কাজ করতে গেলে বা নাসা কোনো ডিভাইস তৈরি করতে গেলে তখন টেম্পারেচার, তারপর হলো কি এম ওয়েভ, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোও অনেক প্রমিনেন্ট হয়ে যায়। জি স্যার। আর এই ভার্নিসের ইকুয়েশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট হতে পারে। তুমি দুই একটা লিটারেচার রিভিউ দেখতে পারো যেখানে বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আলফা এবং বিটার ভ্যালু এক এক ম্যাটেরিয়ালে একই ম্যাটেরিয়াল কিন্তু ডিফারেন্ট আসছে, কারণ এক এক এক্সপেরিমেন্টে এক এক রকম রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার হ্যালো, হ্যাঁ বলো। স্যার আমি অ্যাটেন্ডেন্স লিংকে ঢুকতে পারতেছি না এতক্ষণ যাবত। কেউ ঢুকতে পারছো না? আমি তো ঢুকি নাই, দাঁড়া আমি পারছি আমি তো ঢুকি নাই, দাঁড়া অ্যাটেন্ডেন্স লিংকটা কই? এইউএসটির অ্যাকাউন্ট থেকে ঢুকো নাই। জি স্যার, তোমাকে এইউএসটির অ্যাকাউন্ট থেকে ঢুকতে হবে। ইউনিভার্সিটি অ্যাকাউন্ট থেকেই তো স্যার। হ্যাঁ, না পারার তো কথা, সবাই তো পারতেছে মনে হয়। আচ্ছা স্যার, আমার রোলটা কি লিখে রাখবেন তাহলে আপাতত? হ্যাঁ কালকে ওইটা তোর তো 114, তুই ঠিক তুই আছে। শুয়ে গেছিলি, তোর বলছিলাম তুই শুয়ে গেছিস কিনা, পরে 5 মিনিট তাইকা দেখাইছিলাম। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে হেটেরো জাংশন স্টার্ট করব। আচ্ছা নেক্সট ক্লাস তোমাদের কি সোমবারে মনে হয় ক্লাস আছে তাই না? ইয়ার কই? জি স্যার, সোমবারের ক্লাস। আচ্ছা সোমবারের ক্লাসটা একটু স্কিপ হবে, মানে সোমবারের ক্লাসটা আমি একটু কাজে বাইরে যাব, তো নেক্সট বুধবারে আমরা মানে এর পরের ক্লাসটা নরমাল কন্টিনিউশন ক্লাসে হবে। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, আমি তারপরও ক্লাসরুমে লিখে দিব যাতে মানে কনফিউশন ক্রিয়েট না হয়। তো সোমবারের ক্লাসটা বাদ দিয়ে বাদ বাকি ক্লাস নরমাল অ্যাজ ইউজুয়াল ক্লাসটা হবে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, আর অ্যাটেন্ডেন্স লিংক হয়তো তোমার 1:40 পর্যন্ত থাকবো আপনি। ওকে আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম।